নমস্কার। শুরু করছি আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, মন্থর বিষ। দেশ পত্রিকায় 25শে মাঘ 1342 প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের ছোট গল্প, মন্থর বিষ। প্রান্তর উন্মুক্ত, অবাধ। সম্মুখেই দিগ্বলয়ে সূর্যাস্ত দেখিতেছিলাম। ক্লান্ত সুরক্তিম সূর্যমণ্ডলে প্রখরতা নাই, যেন একখানি আবির মাখা থালা নির্জন ঘাটে কোনো পল্লীবধূ ক্রীড়া কৌতুকে ধীরে ধীরে জলে ডুবাইয়া দিতেছে। মুহুর্মুহু সূর্যের আয়তন কমিয়া আসিতেছে। সেজতে ব্রত পরায়ণা কয়টি ছোট মেয়ে সুর করিয়া চিৎকার করিতেছে। সূর্যের অস্তগতির বেগ লক্ষ্য করিয়া ভাবিতেছিলাম পৃথিবীর আহ্নিক গতির কথা। পৃথিবী এই গতিতে ছুটিয়া চলিয়াছে। অকস্মাৎ মনে হইল মানুষের কথা। মানুষের জীবনের গতি সেই কি কম? তাহার জীবনের পরিধি কক্ষপথ, সে কি পৃথিবীর কক্ষপথ হইতে ক্ষুদ্র? তারস্বরে মন প্রতিবাদ করিয়া উঠিল, না না, ক্ষুদ্র তো নয়, অনেক গুণে বৃহৎ। আজ এই ক্ষণে এই গ্রহটি কক্ষপথের যেখানে যে অবস্থিতির মধ্যে রহিয়াছে, 365 দিন পরে আবার ঠিক সেই স্থান, সেই অবস্থিতির মধ্যে ফিরিয়ে আসিবে। কিন্তু মানুষ কি তাই ফিরিয়ে আসে? জীবনে যাহারা এককালে নিত্য সহচর ছিল, তাহারা কোথায় গেল? সমস্ত জীবনে হয়তো আর ফিরিয়ে আসিবে না। এই সন্ধ্যাকালে তাহাদেরই স্মরণ করিতে বসিলাম, কিন্তু শুধু একজনকেই মনে পড়িল, আমার বাল্য সাথী সোমনাথকে। বিরাট তাহার আকাঙ্ক্ষা, বিপুল তাহার শক্তি। তাহার সহিত শেষ দেখা হইয়াছে তাহার বিবাহের সময়। তখন সে টাটার কারখানায় চাকরি করিত। মাসে 450 টাকা তখন তাহার বেতন। তখনই সে আমায় বলিয়াছিল এ তাহার ভালো লাগিতেছে না, সে স্বাধীনভাবে কিছু করিবে। আমি প্রতিবাদ করিলে সে বলিয়াছিল, এই কি জীবন? বিবাহ সেই টাটানগরেই হইয়াছিল, স্বাধীন প্রেমের বিবাহ। অন্য আত্মীয় স্বজন কাহাকেও নিমন্ত্রণ করে নাই। বরকর্তা বলিতে গেলে একমাত্র আমি। দেশের সহিত তাহার সম্বন্ধ নাই, ভাই বোন কাহারও সহিত না। সে দেশত্যাগ করিয়াই গিয়েছে। তাহার পর সে যে কোথায় গেল কে জানে। টাটানগরে পত্র লিখিয়েছিলাম, ডেট লেটার। অফিস হইতে সে পত্র ফিরিয়ে আসিয়াছে। আশ্চর্য, সংসারে সবই যদি আকস্মিকভাবে ঘটিয়ে থাকে, ভাগ্য নিয়ন্ত্রিত শৃঙ্খলাকে অস্বীকার করিয়া আসিয়াও এ ঘটনার কি জবাবদিহি করিব? মন কি অন্তর্যামী? কাল সন্ধ্যায় সোমনাথকে চিন্তা করিয়েছিলাম। আজ তাহার নিতান্ত অপ্রত্যাশিতভাবে এক অপরিচিতের নিকট হইতে সন্ধান পাইয়া গেলাম। এক উকিল পত্র দিয়েছেন, আপনার বন্ধু সোমনাথ রায় বিশেষ বিপদগ্রস্ত। আমি তাহার উকিল। যাহার সুপরামর্শ তিনি গ্রহণ করিতে পারেন, এমন বন্ধুর তাহার এখন বিশেষ প্রয়োজন। তাহার স্ত্রী আপনার নাম করিলেন। তিনি একমাত্র আপনাকেই চেনেন। আপনি আসিলে হয়তো তিনি রক্ষা পাইতেও পারেন। আপনাকে আসিতেই হইবে। না আসিলে বন্ধুর সর্বনাশের পাপ ভাগী আপনাকেই হইতে হইবে।
পত্রের শেষ লাইনটা পড়িয়া কেমন একটা খটকা লাগিল। প্রতারণা নয় তো? অনেক চিন্তা করিলাম, কিন্তু তবু থাকিতে পারিলাম না। রওনা হইয়া গেলাম মানভূম জেলায় কালুবাথান স্টেশন ধানবাদের আগেই পড়িবে। দিনের ট্রেন দেখিয়া রওনা হইলাম। সেখানে পৌঁছিব বেলা 4টায়। ভদ্রলোককে একখানা টেলিগ্রাম করিয়ে দিলাম। কালুবাথান স্টেশনে গাড়ি থামিবা মাত্র আমি জিনিসপত্র লইয়া নামিবার উদ্যোগ করিতেছি। এমন সময় শুনিলাম কে হাঁকিতেছে। ও মশাই, কি বলে, হরেন্দ্রবাবু আছেন? আমি উত্তর দিলাম, এই যে। কিন্তু তাহা তিনি শুনিলেন না বা শুনিতে পাইলেন না। আমাকে অতিক্রম করিয়ে ছুটিয়ে চলিয়া গেলেন। ও মশাই, হরেন্দ্রবাবু আছেন? আমি ঈষৎ হাসি নামিয়া পড়িলাম। ট্রেন চলিয়া গেল। দেখিলাম হতাশভাবে ভদ্রলোক প্ল্যাটফর্মের ও প্রান্ত হইতে বেশ উচ্চ কণ্ঠে বলিতে বলিতে আসিতেছেন, দ্বারা সুত পরিবার, কে তোমার, তুমি কার? ভাই বন্ধু কেহ কারও নয়। আমি একটু অগ্রসর হইয়া বলিলাম, আমি এসেছি উকিলবাবু। ভদ্রলোক তখন বলিতেছিলেন, ফ্রেন্ডশিপ ইজ এ লাই। মিথ্যা, মিথ্যা। আপনি, কি নাম আপনার? হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মাই গড, বেশ লোক তো আপনি মশাই। আমি সমস্ত প্ল্যাটফর্ম পায়রা নোটন খেলে বেড়াচ্ছি। দেখুন না কেমন হাঁপাচ্ছি। হুহ মশাই, এই ভুঁড়ি নিয়ে মহাবিপদ। ইট ইজ কার্স, অভিসম্পাত। তাও মশাই আমি একবেলা খাই না। শুকনো 4টিখানি মুড়ি আর দুধ, মাংস লুচি কিছু না, স্রেফ 4টিখানি ভাত আর একটুখানি মাছ। বুঝেছেন, মৎস্যগন্ধা না হলে ভালো লাগে না বলিয়া তিনি হে হে করিয়া হাসিয়া উঠিলেন। যাক, অবসর পাইয়া তাহাকে প্রশ্ন করিলাম, সোমনাথ কোথায়? তিনি বলিয়া উঠিলেন, বেশ মশাই আপনি। তিনি কি আমার পকেটে আছেন যে বের করে দেব আপনাকে? বেশ, বুঝতে পারছেন না? আপনাকে গোপনে পত্র লিখে আনালাম এখানে, তাহলে তিনি স্টেশনে থাকবেন কেমন করে? তিনি থাকেন এখান থেকে মাইল 2 দূরে। খাসা জায়গা, ন্যাচারাল সিনারি, খাদ্য সুখী, টাকায় 10-12টা ফাউল, খাঁটি 8 সের দুধ, হিয়া বড় বড় পেঁপে। আর আর স্বাস্থ্য কি? এই একেবারে গলায় কণ্ঠায় ঠেসে খান, তারপর গলগল করে 1 ঘটি জল খান, বাস একটি ঢেকুর, তারপর আর নাই। লোহা খেলে হজম হয়ে যায়। গভর্নমেন্ট রিপোর্ট কি বলে জানেন? বিপদ গণিলাম, বাধা দিয়ে বলিলাম, সেখানে সে করে কি? অবাক হইয়া ভদ্রলোক বলিলেন, বেশ মশাই আপনি 7 কাণ্ড রামায়ণ পড়ে বলেন কিনা সীতা রামের কে হয়? আরে, লোহার কারখানা করেছেন তিনি মশাই, সুন্দর কারখানা। বছরে, এই গত বছরের ব্যালেন্স শিট করেছি আমি। ধরুন 15,525 টাকা 6 আনা 10.5 পাই লাভ। বুঝেছেন? পরপতি
এক ব্রহ্মডাঙা ভদ্রলোক ইন্দ্রভূষণ করে তুলেছেন মশাই। বাড়িঘর চারিদিকে, ইলেকট্রিক আলো, পুকুরে মাছ কি মশাই, আহা লাভবান কারখানা, সুন্দর জিনিস। অসহ্য হইয়া উঠিতেছিল। বলিলাম, আমাকে কিসের জন্য আনালেন বলুন দেখি। উকিলবাবু বিরক্ত হইয়া বলিলেন, বেশ মশাই আপনি। আরে তাই তো বলছি। আমি বলিলাম, কোথাও একটু বসে কথাবার্তা কইবার সুবিধে হয় না? ভদ্রলোকের উত্তর যেন প্রস্তুত হইয়াই ছিল। তিনি বলিলেন, বেশ মশাই আপনি। আপনি কি চোখ বুজে কথা কইছেন নাকি? যেখানে খুশি সেইখানে বসুন, চারিদিক বাঁধানো। ওইখানটায় বলুন, ওইখানটায়। কোথায় বসবেন? এইখানটায়, ওইখানটায়। কথাটা সত্য। এ পাথরেরই দেশ। মাটির সমতল বক্ষস্থল স্থানে স্থানে প্রস্তরীভূত হইয়া উঠিয়াছে, যেন পাথরে বাঁধানো এক একটি অঙ্গন। চারিপাশে তাহার পাথরের ঢিপি, এখানে ওখানে সেখানে। আর একটু দূরে চারিদিকে সত্যই বসিবার স্থানের অভাব নাই। এমনি একটি পাথরের আঙিনার উপর বসিয়া বহু কষ্টে ভদ্রলোকের নিকট হইতে যাহা সংগ্রহ করিলাম তাহা এই। বৎসর কয়েক পূর্বে সোমনাথ এখানে আসিয়া কতকটা জায়গা বন্দোবস্ত লইয়া এক লোহার কারখানা খুলিয়েছে। সেই সময় হইতেই সোমনাথের সহিত আলাপ হয়। সেই অবধি ভদ্রলোক সোমনাথের উকিল। তারপর নাকি অদ্ভুত শক্তি বলে সোমনাথ সেই কারখানাকে ক্রমশ বাড়াইয়া বাড়াইয়া এক সর্বাঙ্গ সুন্দর প্রতিষ্ঠানে পরিণত করিয়াছে। ভদ্রলোক বলিলেন, আচ্ছা মানুষ মশাই, কিন্তু ওয়ান্ডারফুল। আরে মশাই, আমি নিজে চোখে দেখেছি। কি বলে, তিনি তার স্ত্রী নিয়ে হাতে খেটেছেন। স্ত্রীর রূপ কি মশাই? অপ্সরা, অপ্সরা দেবকন্যা। গায়ে টোকা মারলে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসবে। তিনি শুদ্ধ কাজ করেছেন নিজে হাতে, গোলাপের মতো হাতে। উফ, সেই জিনিস মশাই ভদ্রলোক নিজেই আবার নষ্ট করতে বসেছেন। লাভ কি মশাই? ব্যবস্থা কি? ঘরে বসে থাকুন, টাকা আপনার পকেটে চলে আসবে ঝমঝম করে। সোমনাথ সেই কারখানা আরো বাড়াইবার জন্য পাগল হইয়া উঠিয়াছে। চক্রবৃদ্ধি হারে অতি উচ্চ সুদে টাকা ধার করিয়া সেই কারখানা মর্গেজ দেবার জন্যে উদ্যত হইয়াছে। মহাজন একজন মারোয়ারি। তাহার ধারণা এই মর্গেজ হইলে আর রক্ষা নাই। কারখানা কিছু দিনের মধ্যে মারোয়ারির হাতে চলিয়ে যাইবে। ভাবিয়া দেখিলাম উকিলবাবুটি অতি মাত্রায় বক্তৃতা বাগীশ হইলেও এ বিষয়ে তিনি ভুল বুঝেন নাই। তাহার অনুমান ভিত্তিহীন নয়। আমারও মনে হইল এ ঋণ পরিশোধ হইবার নয়। তবু তাহাকে বলিলাম, দেখুন, আপনি যা অনুমান করেছেন তা কি সুনিশ্চিত বলেই আপনার ধারণা? আমার মুখের উপর তর্জনী প্রসারিত করিয়া দিয়ে তিনি বলিয়া উঠিলেন, এ ভদ্রলোক বলে কি? বেশ বেশ মশাই আপনি। এবার আমি হাসিয়ে ফেলিলাম। এইবার কিন্তু ভদ্রলোক অপ্রস্তুত হইয়া পড়িলেন। তিনি হাত কচলাইয়া মার্জনা চাহিবার ভঙ্গিতে বলিলেন, দেখুন হরেন্দ্রবাবু, মার্জনা করবেন মশাই।
কোনো কিছুতে এক্সাইটেড হলে আমার আর কিছু খেয়াল থাকে না। আর আর আমার ও তো বন্ধুই। থিংস হুইচ আর ইকুয়াল টু দ্য সেম থিং আর ইকুয়াল টু বলিয়া হে হে করিয়া তিনি হাসিয়া উঠিলেন। আমি বলিলাম, না না, আপনি লজ্জিত হবেন না। না না না, আপনার মতো উদার লোক সত্যই দুর্লভ। আপনি সোমনাথের হিতাকাঙ্ক্ষী। ভদ্রলোক প্রতিবাদ করিয়া উঠিলেন, ও কথা বলবেন না স্যার। সোমনাথ বাবুর আমি ভক্ত, তার দ্বারাই একরকম প্রতিপালিত। তিনি যে মাসে মাসে আমাকে মাইনে দেন, তাতেই আমার সংসার চলে। তাছাড়া উকিলদের বাজার তো বুঝছেন, নো কেস নো কেস, ঝগড়া করছে, মাথা ফাটাচ্ছে, কিন্তু পয়সার অভাবে আদালতে আসছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে বলিলাম, কিন্তু কিন্তু মিথ্যেই আমাকে আনালেন উকিলবাবু। সোমনাথ কারো কথা শোনবার লোক নয়। আমার দুটি হাত চাপিয়ে ধরিয়া ভদ্রলোক বলিলেন, পারতেই হবে হরেন্দ্রবাবু, এ আপনাকে পারতেই হবে, নইলে আপনাকে আমি ছাড়ব না। আমি আমার জন্য বলছি না শুধু, সোমনাথবাবু আর তার স্ত্রীর জন্যে বলছি, এ আপনাকে পারতেই হবে। ভদ্রলোককে বুঝাইতে যাওয়া বৃথা বুঝিয়ে বলিলাম, বেশ চলুন, গিয়ে দেখি চেষ্টা করে। ভদ্রলোক বলিলেন, কিন্তু মশাই। দেখিলাম ভদ্রলোক আমার আপাদ মস্তক বেশ করিয়ে দেখিতেছেন। আমি প্রশ্ন করিলাম, কিছু বলছেন? ভদ্রলোক যেন হঠাৎ কথাগুলো উদ্গার করিয়া ফেলিলেন, আমি মশাই বিলাসী লোকদের ওপর বিশ্বাস করতে পারি না। মানে তাদের আশা আকাঙ্ক্ষা বড্ড বড় হয়। আমি মশাই বিলাসিতা একেবারে দেখতে পারি না, দু চক্ষের বিষ আমার। দেখুন, আমার পোশাক দেখুন, আর আপনার দেখুন। অবশ্য দেখতে আপনাকে ভালো লাগছে, হয়তো আরামও হচ্ছে, কিন্তু কি ফল? ওতে ফল কি? আপনিও হয়তো আকাশ কুসুম কল্পনা শুনে সোমনাথবাবুর কথাতেই সায় দিয়ে বসবেন। আমি ভদ্রলোকের দিকে ভালো করিয়ে চাহিয়ে দেখিলাম, সত্যই অতি সাদা সিধা পোশাক, কিন্তু সাদা সিধাই নয়, সেগুলি জীর্ণ, দু এক স্থানে সেলাইয়ের চিহ্ন দেখিতে পাইলাম। ভদ্রলোক বলিতেছিলেন, ওই রুমাল কি হবে মশাই ওটাতে? কাপড়ের কোঁচার খুঁটে কাজ চলে না, তেল টেল হয়, তখন গামছা, তারপর ধরুন চশমা। নিকেলের ফ্রেমে কি কম দেখা যায় মশাই? অথচ অবশ্য লাগছে আপনাকে ভালো, কিন্তু একখানা গরুর গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানটা প্রণাম করিয়া বলিল, সাঁজবাউড়ে যাবে কাজ্ঞা? উকিলবাবু বক্তব্যে ক্ষান্ত দিয়ে বলিলেন, সাঁজবাউড়ে যাবেন আজ্ঞা, ওই আপনার রথ এসে গিয়েছে, তাহলে আপনি চলে যান। আপনিও আসুন। বেশ বেশ মশাই, আপনি মাপ করবেন মশাই, আপনার বুদ্ধি শুদ্ধি কিছু কম। আমি সঙ্গে গেলে আর রক্ষা আছে? সোমনাথবাবু বেশ বুঝবেন আমি আপনাকে আনিয়েছি। ভদ্রলোক একেবারে ক্ষেপে যাবেন, যে রাগী লোক মশাই। চলে যান আপনি, আমি কাল সকালে প্রাতঃকালেই, ঠিক আর্লি ইন দ্য মর্নিং গাড়িতে জিনিসপত্র তুলিয়ে দিলাম, নিজে উঠিলাম না। সুন্দর দেশ, মাটির বুকে যেন ঢেউ খেলিয়ে গিয়েছে। লাল মাটির দেশ,
আশেপাশে শাল পলাশের জঙ্গল, মাঝে মাঝে সাঁওতালদের পল্লী। আমি কিন্তু ভাবিতেছিলাম ওই উকিল বাবুটির কথা, সরল উদার, তবু মনোমধ্যে দারিদ্র্যের দীনতা, বঞ্চনার দুঃখ সম্পূর্ণ প্রকাশ করিয়া বলিতে পারে না। লজ্জা হয়। আমার অঙ্গে বিলাসভূষণ যেন অস্বাচ্ছন্দ্যকর হইয়া উঠিতেছিল। সোমনাথের কারখানায় পৌঁছিয়া বিস্মিত হইয়া গেলাম। সোমনাথকে মনে মনে প্রণাম করিলাম। সত্যই অনুর্বর প্রান্তরের বুকে সে ইন্দ্রভূষণই গড়িয়ে তুলিয়াছে। জনহীন প্রান্তরের বুকে কারখানাটি যেন মধুচক্র। শত শত লোক অবিরাম পরিশ্রম করিয়া মধুচক্রটি সুন্দর পরিপূর্ণাঙ্গ করিয়া তুলিতেছে। সুন্দর রাস্তাঘাট, পুকুর, শ্রমিকদের পল্লী, বাবুদের মেস কোয়ার্টার্স, সে যেন একটি ছোট শহর। সোমনাথ আমাকে বুকে জড়াইয়া ধরিল। প্রথম আলাপের পর্ব শেষ হইতেই সে আমাকে টানিয়া লইয়া চলিল কারখানা দেখাইতে। আগুন আর লোহার খেলা, বিরাট বিপুল শক্তি যা মুহূর্তে লক্ষ লক্ষ লোকের প্রাণঘাতী হইতে পারে। সেই শক্তি মানুষের ইঙ্গিতে অবনত মস্তকে তাহার আজ্ঞা পালন করিয়া তাহার অভীষ্ট সিদ্ধ করিয়া চলিয়াছে। গর্বিত লোহা ফায়ার ক্লের প্রণালী বহিয়া প্রকাণ্ড কটাহে গলগল করিয়া জলের মতো ঝরিয়ে পড়িতেছে। তাহার প্রতিভাতিতে নৈশ গগন পর্যন্ত রাঙা হইয়া উঠিয়াছে। সোমনাথ আমাকে সমস্ত দেখাইয়া বুঝাইয়া দিতেছিল, কিন্তু সমস্ত দৃশ্য আমার চোখের সম্মুখে নিতান্ত বহির্দৃশ্যের মতো ভাসিয়া গেল। অন্তর্লোকে দাগ কাটিতে পারিল না। সেখানে প্রতি মুহূর্তে উজ্জ্বল হইয়া উঠিতেছে এই যন্ত্ররাজ্যের রাজার মূর্তি। রাত্রে শুইয়া শুইয়াই কিন্তু উকিল বাবুকেই মনে পড়িল। তাহার কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে স্মরণ করিয়া ভাবিলাম, সত্য এমন প্রতিষ্ঠান গেলে কি আর হইবে? মোটাসোটা সদা বিব্রত সরল লোকটির কাতর স্বর কানে বাজিতেছিল। শুধু আমার জন্যে নয়, সোমনাথ বাবু তার স্ত্রীর জন্যে বলছি। তাহাকেও আজ নমস্কার করিলাম। দারিদ্র হীনতা নয়, অপরাধ নয়, কিন্তু এমন হৃদয় যে দেবত্বের মণিবেদী, সেখানেই তো দেবতা বাস করেন। পরদিন প্রাতঃকালে আর্লি মর্নিংয়ে উকিলবাবু আসিয়া হাজির হইলেন। ভদ্রলোক হাঁপাইতেছিলেন। ও মশাই, 30 মাইলস পার আওয়ার, ঘন্টায় 30 মাইল বেগে আসছি, উফ। সোমনাথ হাসিয়া বলিল, নমস্কার, সকালবেলাতেই যে। বাধা দিয়ে ভদ্রলোক বলিয়া উঠিলেন, বেশ লোক মশাই আপনি। নতুন ভদ্রলোক পাশে বসে, কোথায় তার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তা না। বেশ মশাই। নমস্কার মশাই। নমস্কার। আমি ধানবাদের উকিল। আপনার নাম কি? নিজেই পরিচয় পর্বটা সমাধা করিয়া ভদ্রলোক কাজের কথা পাড়িয়া বসিলেন। অবশ্য অভ্যস্ত ভঙ্গিতে, অর্থাৎ কাজের কথা ক্রমশই দূরে পড়িতে লাগিল। তিনি তাড়াতাড়ি এদিক ওদিক দেখিয়া আমার দিকে চাহিয়া হাত বাড়াইয়া বলিলেন, দিন তো একবার জলদি। কি দিতে হইবে বুঝিলাম না। বলিলাম, কি? বিরক্তিতে ভদ্রলোক বলিলেন, আহ, বেশ মশাই আপনি। কলম কলম, আপনার পেনটা। হাসিয়া ফাউন্টেন পেনটা হাতে দিলাম।
ভদ্রলোক সেই দিনের খবরের কাগজটা টানিয়া লইয়া তাহারই উপর খসখস করিয়া লিখিতে আরম্ভ করিলেন। লিখিতে লিখিতেই একবার কলমটা তুলিয়া ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া বলিলেন, বাহ, বেশ তো। কিন্তু মশাই, যাই বলুন, এ হলো বিলাসিতা। আবার তিনি লিখিতে আরম্ভ করিলেন। লেখা শেষ করিয়া কাগজখানা সোমনাথের সম্মুখে ফেলিয়া দিয়া বলিলেন, আসুন আসুন, এইবার ওইটা দেখুন, দেখে বলুন। সোমনাথ সেটা দেখিয়া বলিল, সুদের হিসেব বুঝি? বেশ মশাই, এখনো বুঝি। কম্পাউন্ড ইন্টারেস্ট কি দাঁড়াবে 2 বছরে একবার দেখুন। ঘোড়া দৌড়তে পারে না সুদের আগে, বুঝলেন? সোমনাথ হাসিয়া বলিল, দেখুন, আমার প্রসেসের হিসেবও অমনি ম্যাথমেটিক্যাল, নির্ভুল। ও যা করব বলে স্থির করেছি সে আমার স্থির। উকিলবাবুটি সবিস্ময় কিছুক্ষণ সোমনাথের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, কিছু মনে করবেন না মশাই, আর সত্যি কথা বলবো তাতে ভয়ই বা কি? সত্য কথা চিরদিনই রূঢ়ই হয়, বুঝেছেন? আপনি একটি আস্ত গাধা, মানে গাধা ছাড়া এ কাজ কেউ করে না। সোমনাথ হু হু করিয়া হাসিয়া উঠিল। ভদ্রলোক আরও চটিয়া গেলেন, বলিলেন, হ্যাঁ, নিশ্চয়ই বলবো। জানেন তো, ছাড়িয়া মুখের গ্রাস, যে কুকুরটা মাংস মুখে করে যাচ্ছিল সেটা কুকুর নয়, আস্ত গাধা। সোমনাথের হাসি আরও বাড়িয়ে গেল। ভদ্রলোক উঠিয়ে পড়িয়া বলিলেন, নমস্কার মশাই, চললাম আমি। সোমনাথ তাহার হাত ধরিয়ে বসাইয়া বলিল, বসুন বসুন। না মশাই, যেখানে কথা চলে না সেখানে। ভদ্রলোক নীরবে বসিলেন। আমি বেশ দেখিলাম তাহার চোখে জল। সোমনাথের স্ত্রী বিয়ারের হাতে চায়ের সরঞ্জাম দিয়ে আসিয়া দাঁড়াইলেন, বলিলেন, নমস্কার। ভদ্রলোক বলিলেন, দেখুন মিসেস রায়, আপনি বুঝিয়ে বলুন। সোমনাথ বলিল, কেন আপনি ব্যস্ত হচ্ছেন? আমার প্রোগ্রেসের হিসেব নির্ভুল, আমার প্ল্যান ফেলে রাখা অসম্ভব। আর আপনাদের মন বড় খারাপ উকিলবাবু, আপনারা খারাপটাই দেখেন। ভদ্রলোক ঘাড় নাড়িয়ে বলিলেন, সে আপনি ঠিক বলেছেন। আইন ঘেঁটে ঘেঁটে আমরা কুটিল হয়ে পড়েছি, সেটা ঠিক। আমি তো বেশ বুঝতে পারি। কিন্তু অল্প পরেই আবার অনুনয় করিয়ে বলিলেন, দেখুন, এখনো বিবেচনা করে দেখুন সোমনাথবাবু, হাতের ঢেলা ছুঁড়লেই ব্যাস কতগুলি লোকের অন্ন মারা যাবে, একবার ভেবে দেখুন। কিন্তু সোমনাথের সেই এক উত্তর। উকিলবাবু হতাশ হইয়া বিদায় লইলেন। সোমনাথ বলিল, অত্যন্ত ভীতু লোক, গরিব হলে যা হয়। ভাবছে এতগুলো টাকা এ শোধ হবে কি করে, আর এইখান থেকেই বেচারির কোনো রকমে চলে। ওই আবল তাবল বকার জন্য প্র্যাকটিস একেবারে নাই। আমি মাসে 50 টাকা করে মাইনে দিই, অবশ্য খুব সিনসিয়ার, অত্যন্ত সরল। একটা দীর্ঘ নিঃশ্বাস আপনা আপনি বুক হইতে ঝরিয়ে পড়িল। বসিয়ে বসিয়ে উকিলবাবুর কথাই ভাবিতেছিলাম। হঠাৎ মনে পড়িয়া গেল আমার কলমটার কথা। ব্যস্তবাগিস লোকটি ভুলিয়ে লইয়া গেলেন নাকি।
সোমনাথকে বলিতেই সে ম্লান হাসি হাসিয়া বলিল, আমারও মনে হলো না ফিরে চাইতে। ভুলের শৌখিন জিনিস উনি প্রায় নিয়ে যান, ওটার আশা তুই ছেড়ে দে। আমি স্তম্ভিত হইয়া গেলাম। সোমনাথ বলিল, ওই একটা কেমন অদ্ভুত স্বভাব, অথচ লক্ষ টাকার তোড়া তুমি রেখে দাও ওর সামনে, একটি টাকার গোলমাল হবে না। কিন্তু সামান্য 2-4 আনা দামের শৌখিন জিনিসের লোভ উনি সামলাতে পারেন না। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে ম্লান হাসি হাসিলাম। সোমনাথের বক্তব্য তখনও শেষ হয় নাই। লোভ সামলাতে পারে না, নিয়ে যায়, কিন্তু সে জিনিস ব্যবহার করতেও পারে না, নষ্ট করে ফেলে দেয়। আমি গোপনে অনেক সন্ধান করে জেনেছি। নমস্কার। মন্থর বিষ গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।